৬০ বা ৭০-এর দশকের কথা একটু ভাবুন। একেবারে যুদ্ধবিধ্বস্ত, চরম দরিদ্র দুটি সদ্য স্বাধীন ভূখণ্ড। আজ এর একটি বিশ্বের অন্যতম শীর্ষ উন্নত দেশ, আর অন্যটি এখনও সেই উন্নয়নের সংগ্রামেই লড়ে যাচ্ছে। আজকের এই বিশ্লেষণে আমরা এই দুটি দেশের ঐতিহাসিক আর অর্থনৈতিক পথ চলার একটা গভীর ব্যবচ্ছেদ করব, খুঁজব সেই উত্তর, কিভাবে তাদের গন্তব্য এতটা আলাদা হয়ে গেল। একটা প্রশ্ন কিন্তু আমাদের আর্থসামাজিক আলোচনায় প্রায়ই ঘুরে, বাংলাদেশ কেন সিঙ্গাপুর হতে পারল না? এটা শুধু কোনো আক্ষেপের কথা নয়, রীতিমতো একটা সমাজতাত্ত্বিক রহস্য। আজ আমরা কোনো আবেগ দিয়ে নয়, বরং একদম নিরেট তথ্য আর গবেষণার উপর ভিত্তি করে নিরপেক্ষভাবে এই রহস্যের জট খোলার চেষ্টা করব। একটা দেশের বর্তমান বুঝতে হলে তার শুরুতে ফিরে যেতে হয়। ৬০ আর ৭০-এর দশকে বাংলাদেশ এবং সিঙ্গাপুর দুটো দেশই কিন্তু প্রায় অসম্ভব এক অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়েছিল। সিঙ্গাপুরের নিজস্ব কোনো প্রাকৃতিক সম্পদ বলতে কিচ্ছু ছিল না, এমনকি খাবার পানি পর্যন্ত তাদের আমদানি করতে হতো। অন্যদিকে বাংলাদেশ তখন সবেমাত্র এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ পার করেছে, চারপাশে ধ্বংসপ্রাপ্ত অবকাঠামো আর সীমাহীন দারিদ্র্য। মানে শুরুটা কিন্তু দুই দেশের জন্যই ছিল টিকে থাকার এক বিশাল সমান্তরাল যুদ্ধ। অথচ আজকের চিত্রটা দেখুন, এই গাণিতিক ব্যবধানটা আসলেই চমকে দেওয়ার মতো। ২০২৪ সালের ডেটা বলছে সিঙ্গাপুরের মাথাপিছু জিডিপি প্রায় $৯০,৬৭৪, যা সারা বিশ্বের মধ্যেই অন্যতম সর্বোচ্চ। আর সেখানে বাংলাদেশের $২,৫৯৩। মাত্র কয়েক দশকের ব্যবধানে দুই দেশের অর্থনীতির মাঝে যে কতটা বিশাল একটা খাত তৈরি হয়েছে, এই একটা পরিসংখ্যানই তার সবচেয়ে বড় প্রমাণ। তো চলুন প্রথম পর্বে আমরা কথা বলি অর্থনীতির মেরুদণ্ড নিয়ে। যে কোনো দেশের অর্থনীতির প্রধান লাইফলাইন হল তার সমুদ্রবন্দর। আন্তর্জাতিক বাণিজ্যের লজিস্টিক্স বা সাপ্লাই চেইন আসলে কতটা ইফেক্টিভ, তার উপর সরাসরি নির্ভর করে প্রবৃদ্ধির গতি। যেমন ধরুন, চট্টগ্রাম বন্দরে একটি জাহাজের টার্নারাউন্ড সময়, মানে কাজ শেষ করে ফিরে যাওয়ার সময়, লাগে গড়ে ৬ দিন। প্রচণ্ড যানজট সেখানে নিত্যদিনের ঘটনা। অথচ সিঙ্গাপুর বন্দরে এই একই কাজে সময় লাগে মাত্র ১ থেকে ২ দিন। জাহাজের এই টার্নারাউন্ড সময় যত বাড়ে, পরিবহন খরচ তত বাড়ে, আর বিশ্ববাজারে প্রতিযোগিতার সক্ষমতা ঠিক ততটাই কমে যায়। এখানে সবচেয়ে আশঙ্কার জায়গাটা হলো আমাদের অতিরিক্ত নির্ভরতা। বাংলাদেশ তার মোট আমদানির ৮৫% আর রপ্তানির ৮০%-এর জন্যই এই একটা মাত্র বন্দর, অর্থাৎ চট্টগ্রাম বন্দরের উপর নির্ভরশীল। এর মানে কি দাঁড়ায়? মানে হলো বন্দরের যে কোনো সামান্য অদক্ষতা বা যানজট শুধু একটা আঞ্চলিক সমস্যা হয়েই থাকে না, বরং পুরো জাতীয় অর্থনীতির গলা চেপে ধরে। এবার আসি দ্বিতীয় পর্বে, দুর্নীতি দমন ও সুশাসন। প্রাতিষ্ঠানিক ভিত্তি ছাড়া তো আর কোনো অর্থনীতি শক্তভাবে দাঁড়াতে পারে না, তাই না? দুর্নীতির শেকড় উপড়ে ফেলতে সিঙ্গাপুর মূলত ৪টি স্তম্ভের উপর জোর দিয়েছিল। ১৯৫৯ সালে লি কোয়ান ইউ যখন দায়িত্ব নেন, তারা দুর্নীতির বিরুদ্ধে একেবারে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। কঠোর আইন, সম্পূর্ণ স্বাধীন একটা দুর্নীতি দমন সংস্থা এবং মেধাভিত্তিক জনপ্রশাসন, এই কাঠামোগুলো দিয়েই তারা সমাজের রন্ধ্রে রন্ধ্রে থাকা দুর্নীতি দূর করার কাজটা শুরু করেছিল। সিঙ্গাপুরের এই কাঠামোর সবচেয়ে শক্তিশালী দিকটা হলো তাদের স্বাধীন সত্তা। তাদের দুর্নীতি দমন সংস্থা সিপিআইবি সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে কাজ করে। এর ফলে এই সংস্থাটির কাছে এমন ক্ষমতা আছে যে যে কোনো প্রভাবশালী ব্যক্তি বা খোদ মন্ত্রীর বিরুদ্ধেও তারা বিনা দ্বিধায় তদন্ত করতে পারে। কারও কোনো চাপ বা প্রভাব এখানে কাজ করে না। আর এত কঠোর নীতির ফলাফলটা কি? শুনলে অবাক হবেন। ২০২৫ সালের এক জরিপ বলছে, সিঙ্গাপুরের ৯৮% নাগরিক বিশ্বাস করেন যে তাদের দেশে দুর্নীতি নিয়ন্ত্রণের অবস্থা খুব ভালো বা চমৎকার। ভাবা যায়, একটা রাষ্ট্র যখন তার নাগরিকদের কাছ থেকে এমন অবিচল আস্থা অর্জন করতে পারে, তখন বড় বড় অর্থনৈতিক লক্ষ্যগুলো অর্জন করা এমনিতেই অনেক সহজ হয়ে যায়। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা নিয়ে। মানব সম্পদ কিভাবে একটা রাষ্ট্রের চেহারা বদলে দেয়, সেটাই এবার দেখব। সিঙ্গাপুর একটা বহুজাতিক আর বহু ধর্মীয় সমাজ, কিন্তু তারা তাদের জাতীয় পরিচয় গড়ে তুলেছে একটা অভিন্ন শিক্ষাক্রমের ওপর ভর করে। ১৯৬৫ সালে তাদের সাক্ষরতার হার ছিল মাত্র ৫০%, যা এখন ৯৬% ছাড়িয়ে গেছে।
একটা একীভূত কারিকুলাম কিভাবে শুধু শিক্ষাই দেয় না, বরং পুরো একটা জাতিকে একই সুতোয় গেঁথে ফেলে, সিঙ্গাপুর তার সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠও আছে, তাই না? এই মেধাভিত্তিক কাঠামোর বেশ কিছু গুরুতর সমালোচনাও আছে। একদিকে এটা যেমন দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি এনেছে, অন্যদিকে পরীক্ষার রেজাল্টের ওপরে চরম নির্ভরতা সমাজে বিশাল মানসিক চাপ তৈরি করেছে। অনেকেই বলেন এই ব্যবস্থায় শিক্ষার্থীরা হয়তো পুঁথিগত বিদ্যায় দারুণ হচ্ছে, কিন্তু তাদের মাঝে প্রায়ই আর্থসামাজিক বা ইমোশনাল ইন্টেলিজেন্সের বড় ধরনের অভাব থেকে যায়। অর্থাৎ সিঙ্গাপুরের এই অতি সফল মডেলটাও কিন্তু কোনো পারফেক্ট ইউটোপিয়া নয়। মেধাভিত্তিক এই সমাজ ব্যবস্থার সব শিক্ষার্থীর ভিন্ন ভিন্ন আর্থসামাজিক ব্যাকগ্রাউন্ডকে সবসময় সমানভাবে মূল্যায়ন করতে পারে না। ফলে অনেক সময় পিছিয়ে পড়া গোষ্ঠীর শিক্ষার্থীরা এক ধরনের প্রান্তিকীকরণের শিকার হয়। এবার চতুর্থ পর্বে আসা যাক, রাজস্ব ও অর্থনৈতিক ভিত্তি। রাষ্ট্র তো আর এমনি এমনি চলে না, অবকাঠামো আর উন্নয়নের জন্য প্রয়োজন নিজস্ব আয়। বাংলাদেশের অর্থনীতির একটা বিশাল দুর্বলতা লুকিয়ে আছে এই ডেটাটায়। একটা উন্নয়নশীল দেশে ন্যূনতম স্বাস্থ্য, শিক্ষা বা অবকাঠামোর ব্যয় মেটাতে জিডিপির অন্তত 15% কর বা ট্যাক্স হিসেবে আসা দরকার। কিন্তু বাংলাদেশে এই হারটা কত জানেন? মাত্র 6.7%। এই চরম ঘাটতির কারণেই দেশের অভ্যন্তরীণ উন্নয়ন তহবিলে রীতিমতো একটা অনাহার পরিস্থিতি বিরাজ করছে। এই ঘাটতির পেছনে বেশ কিছু কারণ আছে। আমাদের কর ব্যবস্থা বেশ জটিল, আর আমরা বাণিজ্য করের ওপর খুব বেশি নির্ভরশীল। তবে সবচেয়ে বড় লিকেজ বা ছিদ্রটা কোথায় জানেন? বাংলাদেশে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয় তার আকার প্রায় আদায়কৃত মোট করের সমান। বুঝতেই পারছেন, এই কাঠামোগত দুর্বলতাগুলোই আমাদের অর্থনীতিকে পেছন থেকে টেনে ধরে রাখছে। পঞ্চম এবং শেষ পর্বে আমরা কথা বলবো নিজস্ব গন্তব্য খোঁজা নিয়ে। এতক্ষণের এই সরাসরি তুলনা থেকে একটু বেরিয়ে এসে চলুন এই দুই দেশের নিজস্ব প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি। আসলে অন্ধ অনুকরণ কখনো সমাধান হতে পারে না। সিঙ্গাপুর ছোট্ট একটা শহর রাষ্ট্র, তারা তাদের কঠোর শৃঙ্খলা আর ছোট পরিসরের ব্যবস্থাপনা দিয়ে সাফল্য পেয়েছে। কিন্তু বাংলাদেশের মতো বিশাল জনসংখ্যা আর সম্পূর্ণ ভিন্ন ভৌগোলিক বাস্তবতার একটা দেশের জন্য সিঙ্গাপুরের মডেল হুবহু কপি করাটা কোনো কাজের কথা নয়। আমাদের সফল হতে হলে আমাদের নিজস্ব রাজনৈতিক ও সামাজিক বাস্তবতার মধ্য দিয়েই পথ খুঁজতে হবে। আর আমাদের সেই নিজস্ব পথের সবচেয়ে বড় শক্তিটা লুকিয়ে আছে এই বিশাল সংখ্যাটার মাঝে, 20 লক্ষ। হ্যাঁ, প্রতি বছর বাংলাদেশে প্রায় 20 লক্ষ তরুণ শ্রমবাজারে প্রবেশ করছে। এটা এমন একটা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ যা ঠিকমতো কাজে লাগাতে পারলে যে কোনো দেশের অর্থনীতির চেহারা চিরতরে বদলে যেতে বাধ্য। বিশ্বব্যাংকের এই কথাটা এখানে খুব প্রাসঙ্গিক। তারা বলছে, বাংলাদেশ বিশ্বকে দারিদ্র্য বিমোচনের এক অসাধারণ গল্প শোনায় ঠিকই, কিন্তু এই বিপুল সংখ্যক তরুণের জন্য মানসম্পন্ন কর্মসংস্থান তৈরি করতে জরুরি এবং সুদূরপ্রসারী সংস্কার প্রয়োজন। লাখো মানুষকে দারিদ্র্য থেকে বের করে আনার যে অভাবনীয় গল্প আমরা তৈরি করেছি, সেটা ধরে রাখতে হলে প্রাতিষ্ঠানিক সংস্কারের কোনো বিকল্প নেই। তো আলোচনার একেবারে শেষে এসে মূল প্রশ্নটা এখানেই দাঁড়াচ্ছে, বাংলাদেশ কি তার এই নিজস্ব শক্তিকে কাজে লাগিয়ে একটি অর্থনৈতিক পরাশক্তি হিসেবে নিজের ভাগ্য নিজেই নির্ধারণ করতে পারবে? ইতিহাস আর তথ্যের আলোকে আমরা আমাদের দুর্বলতা এবং সম্ভাবনা দুটোই দেখেছি। আমাদের তরুণদের মেধা, শ্রম আর অদম্য প্রাণশক্তি আছে। এখন শুধু দরকার সঠিক সুশাসন আর প্রাতিষ্ঠানিক কাঠামোর ছোঁয়া। সেই বিপুল সম্ভাবনাকে কাজে লাগানোর সময় কি এখনই নয়? এই চিন্তার খোরাকটি আপনাদের জন্য রেখে আজকের এই বিশ্লেষণ থেকে বিদায় নিচ্ছি। জানার আগ্রহটা বজায় থাকুক।